হাসিনার গোপন বন্দিশালায় শিশু নির্যাতন স্বীকারোক্তি আদায়ে মা বাবাকে করা হতো ব্ল্যাকমেইল, তুরস্কের টিআরটি এর প্রতিবেদন। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন, জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির। গণতন্ত্র উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস জার্মান চ্যান্সেলরের, মিউনিক নিরাপত্তা সম্মেলনে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ। মালয়েশিয়া পাঠানোর দাবিতে রাজপথে আটকে পড়া কর্মীরা, এপ্রিলে যেতে পারে প্রথম গ্রুপ, আন্দোলনকারীদের আশ্বস্ত করলেন সচিব। রোম থেকে ঢাকাগামী বিমানে বোমা হামলার হুমকি, নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ, তল্লাশিতে মেলেনি কোনো কিছুই। উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুলের 3 দিনের রিমান্ডে, হাজারীবাগ থানার মামলায় গ্রেফতার সাবেক আইজিপি মামুন। এবং অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপে সুপার 6-এ বাংলাদেশ, উইন্ডিজকে 60 রানে হারিয়ে সরাসরি বিশ্বকাপের আশায় টাইগার্সরা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন বন্দিশালায় মা বাবার সঙ্গে আটকে রাখা হতো শিশুদেরও, যেখানে স্বীকারোক্তি আদায় শিশুদের নিয়ে ব্ল্যাকমেইল করা হতো বাবা মাকে, এমনকি শিশুদের দেয়া হতো না মায়ের দুধও। এসব তথ্যে প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরে মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ একের পর এক অভিযোগ উঠছে হাসিনা সরকারের বিরুদ্ধে। এবার এমনই এক অভিযোগ তুলল তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মঙ্গলবার জোরপূর্বক গুমের তদন্তকারী এক কমিশন ইনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের বরাতে গণমাধ্যমটি জানায়, অন্তত অর্ধ ডজন শিশু মাসের পর মাস জেলে কাটিয়েছে। স্বীকারোক্তি আদায়ে শিশুদের দিয়ে মা বাবাকে ব্ল্যাকমেইল করা হতো বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। কমিশন জানায়, এক দম্পতি ও তাদের শিশুকে আটক করে রাখা হয়েছিল। এ সময় বাবাকে মানসিক চাপে রাখতে শিশুটিকে মায়ের দুধ পর্যন্ত খেতে দেওয়া হতো না। কমিশন আরও জানায়, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের বন্দি রাখার কক্ষটি দেখিয়েছেন, যেখানে তাকে শিশুকালে মায়ের সাথে বন্দি করে রাখা হয়েছিল। তার মা আর কখনো ফিরে আসেনি বলেও প্রতিবেদনে বলা হয়। এমনকি ভুক্তভোগী পরিবারের ওপর এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় পরিবারগুলোকে। কমিশন বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় 200 বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে একাধিক যাচাইকৃত কেস থেকে নারীদের সাথে তাদের সন্তানদের নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছে এ কমিশন। কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বলেন, যদিও কয়েকজন ভুক্তভোগী তাদের ওপর নির্যাতন করা অফিসারদের পুরোপুরি চিহ্নিত করতে পারেনি, তবে তাদের জবানবন্দি পরবর্তীতে জড়িত বাহিনীকে চিহ্নিত করতে ব্যবহার করা হবে বলেও জানিয়েছে কমিশন। গত বছরের 5 আগস্ট ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পতন হয় হাসিনা সরকারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন, জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। বুধবার বরিশালে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ইসি মাসুদ বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন মানুষের মধ্যে অনীহা ও ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইসি। তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদে দেশ জুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী কাজ করছেন। যারা তথ্য সংগ্রহ করছেন তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংস্কার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে দিতে হবে দ্রুত নির্বাচন, এমন দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রাজধানী গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের সঙ্গে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া 16 বছরের আন্দোলন সহ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, বিগত দিনে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা যেমন আন্দোলনের সাথে ছিল, ভবিষ্যতে সবাই বিএনপির সাথে থাকবে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে একযোগে, তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো আমাদের এই সারা সময়টা, যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি, এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। দ্য লন্ডন ক্লিনিকে ওয়ান স্টপ সার্ভিসের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরিবারের সদস্যরা সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন জানিয়ে দ্রুত তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গেল 8 জানুয়ারি যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তির পর থেকেই সেখানে নিয়মিত নানা শারীরিক পরীক্ষার পাশাপাশি চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, গেল 5.5 বছরে বন্দি দশার কারণে যে শারীরিক ক্ষতির শিকার হয়েছেন খালেদা জিয়া, তার সাথে তার বয়সের কথা বিবেচনায় নিয়ে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করবে চিকিৎসকরা। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটয়েড আর্থ্রাইটিস, প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। এবং আমরা আপনাদের সবার মাধ্যমে তাদের কাছে দোয়া চাই। আর পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার যে নিকট আত্মীয়, বিশেষ করে ওনার 2 পুত্র এবং 3 নাতনি, ওনারা সবসময়ই এবং দেশের বাইরেও যারা আছেন তারা সবসময় ওভার টেলিফোন ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। আগামী 2-3 দিন পরে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত বিদেশি চিকিৎসকদের সাথে পরামর্শ করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর। সেই সঙ্গে সংস্কার কার্যক্রমকে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানান তিনি। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে প্রথম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাইডলাইন বৈঠকে আশ্বাস দেন তিনি। এদিকে আসন্ন মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন এর চেয়ারম্যান। আরবি আফসারের রিপোর্ট। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে গেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সরকারি সফরের প্রথম দিনে বিশ্বের নানান প্রান্তের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস। সম্মেলনের ফাঁকে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। বাংলাদেশের জুলাই বিপ্লবের পটভূমি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জার্মান চ্যান্সেলরকে অবহিত করেন ডক্টর ইউনুস। প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়ে অন্তর্বর্তী সরকারের সমর্থনের কথা জানান ওলাফ স্কোলস। এর পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানান ডক্টর ইউনুস। স্কোলসের পাশাপাশি ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে সাইডলাইনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকট সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় একটি নিয়মভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান ফিনিশ প্রেসিডেন্ট স্টাব। সম্মেলনের ফাঁকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রোহিঙ্গা সংকট সমাধানে চলতি বছরের শেষে সংকট থেকে উত্তরণের জন্য গ্রান্ডির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির শরণার্থী বিষয়ক এ হাই কমিশনার। সম্প্রতি রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণে উন্নত উপকরণ ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য গ্রান্ডি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতান সিনাওয়ার্তা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টফ হিউজগেনের সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস। এ সময় ফেব্রুয়ারিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ক্রিস্টফ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এপ্রিলের মধ্যে আটকে পড়া কর্মীদের প্রথম ধাপে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন। দুপুরে আন্দোলনে নামা কর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, এ নিয়ে দেশটির সঙ্গে আলোচনা চলমান আছে। এর আগে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন আটকে পড়া শতাধিক কর্মী। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাই করে তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফেরজানা। গেল বছরের ৩১ মে মালয়েশিয়ায় কলিং ভিসায় কাজের সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে আটকে পড়েন ১৮,০০০-এর মধ্যে শতাধিক কর্মী। তাদের দ্রুত পাঠানো সহ ৪ দফা দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন তারা। এ সময় কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন তারা। দাবি আদায়ে প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর আহ্বানও জানান ভুক্তভোগীরা। বারবার আমাদের তারিখ দিছে কিন্তু কোনো কাজ হয় নাই। এই জন্য আমরা রাস্তায় নেমেছি যে আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না, আমাদের মালয়েশিয়া পাঠানো হোক। পরে পুলিশের বাধায় সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে প্রবাসী কল্যাণ ভবনের দিকে যাত্রা করেন তারা। ৮-৯ মার্চ যেভাবে ঘুরাচ্ছে, অফিসে গেলে দালালের কাছে পাঠায়, দালালের কাছে গেলে এজেন্সি অফিসে পাঠায়, আমরা কোথাও ঠাঁই পাচ্ছি না। তাই আমাদের দাবি সরকারের কাছে আমাদের একটা সুস্থ ফয়সালা দিয়ে দিক। আমরা এখানে দাঁড়াচ্ছি মালয়েশিয়া যাওয়ার জন্য। মালয়েশিয়া আমাদের যাওয়া হয় নাই। আমরা এই মালয়েশিয়ার টাকা পয়সা জমি জমা বেঁচে আত্মীয় স্বজনের তিনি টাকা পয়সা নিয়ে কিস্তি নিয়ে টাকাগুলো জমা দিয়েছি। পরে প্রবাসী কল্যাণ ভবন অবরোধ করে সরকারের কাছে সমস্যার সমাধানের দাবি জানায় তারা। 2024 সালের 31শে মে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেনি মালয়েশিয়া, সংখ্যা যতই হোক 20,000 কিংবা 30,000, প্রত্যেককে নিয়ে যেতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না, আমরা হচ্ছে ভুক্তভোগী। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য এখানে এসেছি। তবে মন্ত্রণালয়ের সচিব তাদের আশ্বস্ত করেন, জানান মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা চলছে। এপ্রিলের মধ্যে প্রথম ধাপ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তারা আমাদের সাথে একমত হয়েছেন যে শুরু হবে, হয়তো ফেজ বাই ফেজ হবে। আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সরকারি বেসরকারি হাসপাতালে নিয়োগ, উচ্চশিক্ষার সুযোগ, স্বতন্ত্র মেডিকেল শিক্ষা বোর্ড স্থাপন সহ 4 দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে ম্যাথস শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সড়ক অবরোধকারীরা কি বলছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে 4 দফা দাবিতে দুপুর 12:30টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে ম্যাটসের শিক্ষার্থীরা তারা যেটি দাবি করছেন যে তাদের জন্য আলাদা একটি মেডিকেল অ্যালায়েন্স বোর্ড করা হয়েছে, সেটিকে বাতিল করে তাদের মেডিকেল শিক্ষা বোর্ড একটি করতে হবে। এর পাশাপাশি আরেকটি যেটি দাবি করছেন সেটি হচ্ছে যে গেল 17 বছর ধরে আসলে নানাভাবে তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ সহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে আসলে নিয়োগ দেওয়া হয়নি, সেই নিয়োগগুলোকে আসলে তাদের কন্টিনিউ করতে হবে, সেইটি কিন্তু দাবি জানিয়েছে। আরেকটি হচ্ছে তাদের যে উচ্চশিক্ষা, অর্থাৎ যারা ম্যাথসের ডিপ্লোমা করে, ডিপ্লোমার পরে কিন্তু যে ধরনের উচ্চশিক্ষা অন্যান্য ডিপ্লোমাধারীরা পায়, তারা কিন্তু বিএসসি করে এবং বিএসসির পরে এমএসসি সহ উচ্চতর সব ধরনের শিক্ষা কিন্তু পায়, কিন্তু ম্যাথসের শিক্ষার্থীদেরকে আসলে উচ্চশিক্ষার কোনো সুযোগ দেওয়া হয়নি। সেটি কিন্তু তারা দাবি করছে যে তাদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে। আরেকটি দাবি করছে যে বর্তমান যে কারিকুলাম রয়েছে, এই কারিকুলামের অধীনে আসলে তাদের যে শিক্ষা দেওয়া হয় সেটিকে আসলে আপগ্রেড করে নতুন কারিকুলাম তাদের শিক্ষা ব্যবস্থাকে চালু করতে হবে। এটি কিন্তু তাদের অন্যতম একটি দাবি ছিল। এবং আমরা দেখেছি তারা কিন্তু সকাল 10টা থেকেই কিন্তু জাতীয় জাদুঘরের সামনে তারা কিন্তু অবস্থান গ্রহণ করেন এবং সেখানে পুলিশের পক্ষ থেকে আসলে কয়েক দফা তাদের সাথে যোগাযোগ করা হয় এবং স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানের সঙ্গে আসলে তার যোগাযোগ করে দেবার একটি আশ্বাস দেওয়া হয়, কিন্তু সেই আশ্বাসেও তারা কোনো ধরনের কর্ণপাত করেনি। পরবর্তীতে তারা কিন্তু 12:30টার দিকে তারা রাস্তায় নেমে আসে এবং শাহবাগ মোড়কে অবরোধ করে এবং তারা যেটি বলছেন যে তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বেন, এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। তো ডানা, এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। শাহবাগ মোড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বিজি 356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটি বুধবার সকাল 9:20 হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এ সময় ফ্লাইটের 250 জন যাত্রী ও 13 ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপরই ফ্লাইটে তল্লাশি শুরু করে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ। বর্তমানে নিরাপত্তা কর্মীরা প্লেনটি ঘিরে রেখেছেন বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানী উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক তারে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আলাদা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, ডিএমপি সাবেক ডিসি মশিউর রহমান, জুয়েল রানা ও কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হচ্ছে। অন্যদিকে মোহাম্মদপুর থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। জুলাই আগস্ট অভ্যুত্থানের সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আবেদন খারিজ করে এই আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে খারিজ করে দেওয়া হয় আসামিকে খালাস দেওয়ার আবেদনও। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে সাংবিধানিক আদালত তথা হাইকোর্ট করতে হবে। জুলাই গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন সাজিস আলম। বুধবার সকাল 10:34 নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। সাজিস আলম জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি নেই। ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করতে এর গণতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি অফিসের সার্বিক বিষয় পরিচালনা করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার অফিস প্রধানের দায়িত্বে থাকবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এ কাজ করবে, যেখানে প্রধান উপদেষ্টা সহ 4 উপদেষ্টা আছেন। টোটাইল খাল রক্ষায় আদালতের রুল ও নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজুক।
এ সময় অভিযানে হামলা চালায় মিলেনিয়াম সিটি এবং মধু সিটির সন্ত্রাসী বাহিনী। ভাঙচুর করা হয় রাজুকের গাড়ি, পিটিয়ে আহত করা হয় মাছরাঙ্গা টিভির বিশেষ প্রতিনিধি মাজহারুল ইসলামকে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে অভিযানে যায় রাজুক। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে মিলেনিয়াম সিটি এবং মধু সিটির সন্ত্রাসী বাহিনীকে রাজুকের কর্মকর্তা ও সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় নীরব ভূমিকায় দেখা যায় পুলিশকে। এতে অভিযান বন্ধে বাধ্য হয় রাজুক।